আচ্ছা, সো স্ট্যাটিস্টিক্সে আমাদের মানে আমরা যখন ধরো কোনো একটা জায়গায় এক ধরনের মানে একটা সার্ভে করি, লাইক ধরো আমি আমার লোকালিটিতে বা আমি আমার স্কুলে বা আমি আমার ক্লাসে কোনো ধরনের সার্ভে করলাম, অ্যান্ড দেন আমি হচ্ছে ওইখান থেকে ধরো কিছু ডাটা কালেক্ট করলাম। ধরো আমি আমাদের এই যে এই ব্যাচ, সেই ব্যাচে ধরো সবাইকে জিজ্ঞেস করলাম যে আহ, কার তোমার মান্থলি ইনকাম কত। তো সেই মান্থলি ইনকামগুলো আমি কালেক্ট করে তারপর হচ্ছে আমি সেই ডাটা ইউজ করে কোনো এক ধরনের তোমার আহ, কোনো এক ধরনের ভিজুয়ালাইজেশন করতে পারি, অথবা আমি সেখান থেকে ধরো সবার মান্থলি ইনকামের অ্যাভারেজ বের করতে পারি। সো আমি কয়েকটা টার্ম এখানে লিখি যে আমরা ওই ডাটাগুলো ইউজ করে কি কি জিনিস বের করতে পারি। অ্যাভারেজ বের করতে পারি, তারপর হচ্ছে আমরা আহ, এই ডাটাগুলো ইউজ করে হচ্ছে সেখান থেকে তোমার মিডিয়ান বের করতে পারি। অ্যাভারেজে বাংলা হচ্ছে অ্যাভারেজ, বা এটাকে মিন বলে। আর অ্যাভারেজের বা মিনের বাংলা হচ্ছে গড়। তারপর হচ্ছে আমরা মিডিয়ান বের করতে পারি, মিডিয়ানের বাংলা হচ্ছে মধ্যমা। সো বাংলা টার্মগুলো আমি একবারই লিখবো, এরপর থেকে আমি সবসময় ইংলিশ টার্মই ইউজ করব। তারপর আমি ওইখান থেকে হচ্ছে মোড বের করতে পারি, মোড মানে হচ্ছে প্রচুরক। আর তারপর ওই ডাটাগুলো ইউজ করে হচ্ছে আমি আরও অনেক কিছু বের করা যায়, মানে এইগুলাকে বলা হয় হচ্ছে এক একটা স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল। স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল, অনেক স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল আছে। যেমন এখানে কয়েকটা নাম লিখলাম: অ্যাভারেজ, মিডিয়ান, মোড। এইগুলো তোমাদের সিলেবাসে মেনলি বেশি বেশি অকার করে। দেখা যায় তোমাদের বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে এই তিনটার উপরেই: অ্যাভারেজ কীভাবে বের করতে হয়, মিডিয়ান কীভাবে বের করতে হয়, আর মোড কীভাবে বের করতে হয়। আর এছাড়া আমরা তোমরা তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন হচ্ছে তোমরা আরও দেখবা যে তোমার আরও অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল আছে। যেমন একটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা তোমাদের ক্লাসে নাই, বাট বের করা খুব একটা টাফ না, খুবই সহজ আর কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপর আরও একটা ভ্যারিয়েবল আছে হচ্ছে তোমার ভ্যারায়েন্স। ভ্যারায়েন্স, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, আর হচ্ছে এরপর এরকম আরও অ্যাকচুয়ালি অনেক টার্ম আছে। তো এইগুলো সবচেয়ে কমন। তো এক একটা স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে এক একটা পারপাস সার্ভ করে। লাইক আমি সবার ডাটা কালেক্ট করে যদি এখান থেকে অ্যাভারেজটা বের করি, সেটা আমাদের মানে সেটা আমাদেরকে একটা আইডিয়া দেয় যে ম্যাক্সিমাম, মানে সেটা আমাদেরকে একটা আইডিয়া দেয় যে সবার তোমার ইনকামটা, বা ধরো আমি যে যে এক্সাম্পলটা বললাম যে আমি হচ্ছে তোমাদের ধরো সবার মধ্যে একটা সার্ভে করলাম যে তোমাদের কার ইনকাম কত, তোমরা একটা সার্ভে বা একটা ফর্ম ফিল আপ করলাম, দেন আমি ওই ডাটাটা কালেক্ট করে আমি এই সবার অ্যাভারেজ বের করলাম। অ্যাভারেজটা দেখে আমি বুঝতে পারবো যে সবার ইনকামটা কোন ভ্যালুর কাছাকাছি। মানে অ্যাভারেজ থেকে মানে দেখা যাবে যে সবার ইনকাম ওই অ্যাভারেজের আশেপাশেই হবে। আবার মিডিয়ান হচ্ছে এমন একটা স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল। মিডিয়ানের আইডিয়াটা হচ্ছে এরকম যে মানে একদম মাঝখানে কোন ইনকামটা পড়ে। ধরো আমি তোমাদের সবার থেকে সার্ভেটা করলাম, তো দেখা গেল যে 7 জন সার্ভেতে রেসপন্ড করছে, অ্যান্ড সেখানে ইনকামগুলো হচ্ছে এরকম 10, 20, তারপর হচ্ছে 30, তারপর হইতেছে 30। আমি সবার ইনকামটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম: 30, তারপর হচ্ছে 40, আর হচ্ছে 65, আর হচ্ছে 90। ওকে, সো 7 জনের ইনকাম আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলাম। তো এখন আমি এখান থেকে মানে এখানে মিডিয়ান বলতে বোঝায় যে একদম মাঝখানে কোন ভ্যালুটা আছে। মানে অ্যাসেন্ডিং অর্ডারে যখন সাজাবো, মানে এই ডাটাগুলোকে যদি আমি ধরো একটু একটা মানে একটা ছবি এঁকে যদি দেখাইতে চাই, তো ডাটাগুলো দেখতে হয়তো এরকম। তো মাঝখানে কোন ইনকামটা আছে সেটাকে বলে মিডিয়ান। তারপর মোড বলতে বোঝায় যে একটা সার্ভেতে ম্যাক্সিমাম মানুষের তোমার মানে কোন ভ্যালুটা সবচেয়ে বেশি বার আছে। যেমন এখানে দেখা যাচ্ছে 30 নাম্বারটা হচ্ছে 2 বার আছে। সো মোড থেকে আমি বুঝতে পারবো যে ম্যাক্সিমাম মানুষজনের তোমার ইনকাম কীরকম। সো এক একটা স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে এক একটা তোমার এক একটা পারপাস সার্ভ করে। অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কেন খুবই ইম্পর্টেন্ট সেটার রিজন হচ্ছে যে আহ, যারা ধরো পিওর ম্যাথ বা অ্যাপ্লাইড ম্যাথ পড়ে ভার্সিটিতে উঠে, তারাও যেমন স্ট্যাটিস্টিক্স পড়ে। স্ট্যাটিস্টিক্স আলাদা একটা ডিপার্টমেন্টই আছে, স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, দুইটা আলাদা আলাদা সাবজেক্ট। অ্যান্ড এই এই একটা জিনিস অ্যাকচুয়ালি সবার পড়তে হয়। তুমি
ধরো তুমি হচ্ছে কমার্স পড়তেছো, কমার্স নিয়ে পড়তেছো ইউনিভার্সিটিতে, অথবা তুমি সায়েন্সের যে কোনো সাবজেক্টে পড়তেছো, ধরো সেটা ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, ম্যাথ, অথবা তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তেছো, কম্পিউটার সায়েন্স বা অন্য কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলি বা যে কোনো ইঞ্জিনিয়ারিং হোক, তোমার স্ট্যাটিস্টিক্স শিখতেই হবে। কারণ তুমি যদি স্ট্যাটিস্টিক্সে খারাপ হও, তখন তোমার দেখা যাবে যে তোমার আহ, তুমি ধরো এরপর যখন কোনো একটা প্রোডাকশন ইউনিটে যাবা, তুমি যা কিছু শিখছো সেটা তুমি হয়তো অতটা অপটিমালি বের করতে পারবে না। ধরো তুমি হচ্ছে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হইলা, অ্যান্ড তোমাকে একটা ইন্ডাস্ট্রিতে আমি কিছু কাজ করতে দিলাম, আমি বললাম যে এই এই প্রোডাক্ট বানাও। তো তোমার যদি স্ট্যাটিস্টিক্সের নলেজ ভালো থাকে, তখন তুমি কোন কোন ফ্যাক্টর কোন কোন ফ্যাক্টর কিভাবে চেঞ্জ করলে তোমার প্রোডাকশন সবচেয়ে বেশি হবে, তুমি সেটা বের করতে পারবা। বাট তুমি যদি স্ট্যাটিস্টিক্সে উইক থাকো, তখন দেখা যাবে যে তুমি অতটা ক্লেভার ওয়েতে ডিসিশন নিতে পারতেছো না। তো এর জন্য স্ট্যাটিস্টিক্স খুবই ইম্পর্ট্যান্ট। আর তোমাদের মধ্যে কারো যদি ইচ্ছা থাকে, চাইলে তোমরা কলেজে উঠে বায়োলজির জায়গায় স্ট্যাটিস্টিক্সও নিতে পারো। তাতে তোমার কলেজে ওঠে আর বায়োলজিটা পড়তে হবে না আর কি। অ্যান্ড এটা করলে কোনো সমস্যাও নেই, জাস্ট একটা সমস্যা যে তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবে না, অথবা উম, হচ্ছে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট পড়তে পারবে না। কিন্তু স্ট্যাটিস্টিক্স আমার মনে হয় বায়োলজি থেকে পড়া বেটার, কারণ এটার অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। অ্যান্ড তুমি যদি এখন মানে তুমি যদি আহ, আহ, আমি গত বছর দেখছিলাম, গত বছর ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেইড জব ছিল হচ্ছে ডাটা সায়েন্সের জব। তো ডাটা সায়েন্স হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সের উপর বেসড একটা জব। মানে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট পেইড জব হচ্ছে ডাটা সায়েন্সের জব। মানে যারা ডাটা সায়েন্টিস্ট, তারা হচ্ছে সবচেয়ে বেশি পেইড। তো ডাটা সায়েন্স হচ্ছে অ্যাকচুয়ালি এই স্ট্যাটিস্টিক্সের উপরেই, মানে ডাটা সায়েন্সে কাজ করতে পারে হচ্ছে তোমার ইউজুয়ালি তোমার দুইটা ফিল্ডের লোকজন। মানে ডাটা সায়েন্স হচ্ছে দুইটা ফিল্ডের একটা কম্বাইন ভার্সন, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর হচ্ছে স্ট্যাট আর কি। সো এর জন্য বুঝতেই পারতেছো স্ট্যাটিস্টিক্সের কতটা ডিমান্ড। মানে এখন যার স্ট্যাটিস্টিক্সের নলেজ যত ভালো, সে তত বেশি ভালো প্রোডাকশন করতে পারে, বা তার ওভারঅল সব সময় রেজাল্টটা তার ফেভারে থাকে আর কি। আমরা তো প্রবাবিলিটিতে দেখছি না যে তোমার কিছু রেজাল্ট থাকে আমাদের ফেভারে, আর কিছু আমাদের জন্য ফিজিবল থাকে না। তো এই যে ফেভারে যাতে বেশি রেজাল্ট আসে, এইগুলো আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করে করতে পারবো। অ্যান্ড ইনফ্যাক্ট প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের একটা ব্রাঞ্চ আর কি। প্রবাবিলিটিও অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সেরই একটা ব্রাঞ্চ। তো জেনারেল ম্যাথে হচ্ছে আমরা নর্মাল স্ট্যাটিস্টিক্স পড়ি, আর হায়ার ম্যাথে হচ্ছে আমরা প্রবাবিলিটি পড়ি আর কি। আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এই স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন টার্মিনোলজিগুলো শিখবো। এই স্ট্যাটিস্টিক্সের এই ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবল যেগুলো আছে, সেইগুলা দেখবো। অ্যান্ড তোমরা স্ট্যাটিস্টিক্স এর আগেও অন্যান্য ছোট ক্লাসে পড়ে আসছো, ক্লাস 5 থেকেই পড়ছো অ্যাকচুয়ালি। ক্লাস 5, তারপর 6, 7, আমার তো মনে পড়ে আমি ক্লাস 3তেও মনে হয় স্ট্যাটিস্টিক্সের কিছু একটা ছিল আমাদের সিলেবাসে। মানে ওই একদম বেসিক জিনিস যে তোমার ক্লাসে সবার, ধরো সবার কাছে একটা সার্ভে করা হলো যে কার কাছে কয়টা আম আছে, তো এটাকে ট্যালি দিয়ে দেখাও। তো ধরো তোমার ক্লাসে হচ্ছে 4 জন, তোমার 5 জন ফ্রেন্ড আছে, তো তো 5 জন ফ্রেন্ডের কাছে হচ্ছে ধরো 5 জন ফ্রেন্ডের মধ্যে 5 জন ফ্রেন্ডের কাছে ধরো কয়েকটা ম্যাঙ্গো আছে আর কি। তো এ এর কাছে ম্যাঙ্গো আছে হচ্ছে 3টা, বি এর কাছে আছে 4টা, সি এর কাছে আছে 6টা, ডি এর কাছে আছে 4টা, আর ই এর কাছে আছে হচ্ছে 7টা। সো তখন বলা হতো যে এই ভ্যালুগুলা ট্যালি দিয়ে দেখাও। ট্যালি মানে হচ্ছে এরকম একটা আহ, তোমার সিম্বল, যে 3টা থাকলে হচ্ছে আমরা এইভাবে দেখাই 1 2 3, তারপর 4 হচ্ছে এরকম, 6 হচ্ছে না না সরি 4, এটা তো রোমানে লিখে ফেলছি। 4 হচ্ছে এরকম 4টা দাগ, 6 হচ্ছে 4টা দাগ, 5টা করার সময় এরকম একটা দাগ, দেন আরেকটা, তারপর এই হচ্ছে 4, আর 7 হচ্ছে এরকম। মানে আমার মনে পড়ে আমি ক্লাস 3 বা 4এও এইগুলা করছি, মানে তখন আমাদের বইতে ছিল এরকম একদম বেসিক জিনিস। অ্যান্ড এরপর 6 7 8, এইটা তো তোমরা হয়তো দেখছোই, এইটাও ছিল। তো এইগুলো সবই অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স। মানে মেইন কথা হচ্ছে এখানে আমরা ডাটা নিয়ে কাজ করি, অ্যান্ড সেই ডাটাটা প্রসেস করে কিছু একটা বের করি। তো আমরা এখন অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে এইটা ডিসকাস করা হয় না যে কোন ভ্যারিয়েবলটা কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি, প্রত্যেকটারই ইউজ কেস আছে। বাট
আমরা দেখব যে কোন ভ্যারিয়েবলটার ভ্যালু কিভাবে বের করা যায়। ওকে, আচ্ছা, সো আমরা একটা তোমার একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? মানে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। অ্যাকচুয়ালি এখানে থিওরি খুব একটা বেশি নাই, খুবই ছোট কয়েকটা থিওরি আছে, কয়েকটা ফর্মুলা আছে, বাট আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি, তাহলে এই জিনিসপত্রগুলো বুঝতে পারবো। তো এটা হচ্ছে তোমাদের বইয়ে, দাঁড়া আমি তোমাদের বইটা বের করি। এইটা, আচ্ছা না, তোমাদের বইটা কোথায় রাখছিলাম খুঁজি তো। এটা। আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। এখানে কয়েকটা আমরা নতুন টার্মিনোলজিও শিখবো স্ট্যাটিস্টিক্সের সাথে রিলেটেড। আমরা এক্সাম্পল 2, তারপর হচ্ছে আমরা এক্সাম্পল 3 দিয়েই দেখতে পারি। এখানে বইয়ে অনেক হাবিজাবি আছে, ডিসক্রিট ইনডিসক্রিট ভ্যারিয়েবল, ডায়াগ্রাম অফ ডাটা। অ্যাকচুয়ালি এগুলো রিডিং পড়ে লাভ হবে না, আমরা এটা ডিরেক্টলি ম্যাথ করতে গেলে এমনিতেই বুঝে যাবো এগুলো দিয়ে কি বোঝায়। আচ্ছা, সো ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি, স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে সবচেয়ে মানে এখন ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে একটা ফিল্ড আছে যেটাকে বলা হয় হচ্ছে মেশিন লার্নিং। হয়তো নাম শুনছো, এটা কম্পিউটার সায়েন্সের একটা ফিল্ড। তো মেশিন লার্নিংয়ের আইডিয়াটা হচ্ছে কি, যে একটা মেশিন বা একটা কম্পিউটার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বা তোমার ডাটা দেখে দেখে শিখবে। তো সেইখানে অ্যাকচুয়ালি পুরো মানে এইটা পুরোটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স বেসড। তো ধরো আমি একটা মানে আমার কম্পিউটারে একটা প্রোগ্রাম লিখলাম, এটাকে আমি হচ্ছে ধরো চেস খেলা শিখাইতে চাই। তো এখন একটা জিনিসকে শিখাবো কিভাবে, মানে আমি হয়তো ওকে আগে থেকে বলে দিতে পারি এভাবে চেস খেলা যায়, কিন্তু ও যদি ওইটা বারবার বেটার হইতে চায়, তখন কিন্তু ওর কন্টিনিউয়াসলি জিনিসটা শিখতে হবে, মানে ওই প্রোগ্রামটার এটা শিখতে হবে। তো মেশিন লার্নিংয়ের আইডিয়াটা হচ্ছে কি, যে আমি বারবার ধরো আমি ওই প্রোগ্রামটা লিখে ওর সাথে বারবার চেস খেলবো, অ্যান্ড ও বারবার হচ্ছে আমি যেভাবে মুভ দিচ্ছি এই জিনিসগুলো ও হচ্ছে ডাটা হিসেবে স্টোর করবে, ও ওইখান থেকে শিখবে। মানে ও হচ্ছে ওই যে স্ট্যাটিস্টিক্সের পার্টটা পারফর্ম করবে, যে ও হচ্ছে আমি বারবার দেখবে আমি কিভাবে গেমটা খেলি, অ্যান্ড ওইটা দেখে দেখে ওর এগুলো স্টোর করে রাখবে, অ্যান্ড এই ডাটাগুলো অ্যানালাইজ করে ও ওর এক্সপিরিয়েন্স বাড়াবে, অ্যান্ড পরের বার আহ, ও যখন আমার সাথে খেলতে আসবে ও ওই এক্সপিরিয়েন্সগুলোই আবার অ্যাপ্লাই করবে। ইনফ্যাক্ট এরকম একটা প্রোগ্রাম একদম 1960-র দিকেই একজন বানাইছিল, অনেক আগে, বুঝতেই পারতেছো মেশিন লার্নিং অ্যাকচুয়ালি অনেক আগ থেকেই খুবই পপুলার। যে একজন মানুষ হচ্ছে এই যে চেসের এক্সাম্পল দিলাম, সে হচ্ছে একজন সায়েন্টিস্ট, হচ্ছে এরকম একটা চেসের প্রোগ্রাম লিখছে কম্পিউটারে, অ্যান্ড সে ওইটার সাথে বারবার গেম খেলে খেলে ওই প্রোগ্রামটাকেই এত ইমপ্রুভ করছে যে একসময় সে ওই প্রোগ্রামের সাথে আর জিততে পারতো না। ওকে, সো মেশিন লার্নিং খুবই ইন্টারেস্টিং আর কি, মানে মডার্ন ডেতে যত রোবট টোবট বানানো হয় সবগুলাই মেশিন লার্নিং দিয়েই বানানো হয়। তো দেখা যায় ওই রোবটগুলা মানে ধরো আমি একটা রোবট বানাইলাম যেটা হচ্ছে আমার বাসা পরিষ্কার করবে আর কি, বাসার বিভিন্ন জিনিসপত্র গুছাবে। তো ওই রোবটটা বানানোর পর আমি ফার্স্টে ওকে দেখাই দেবো যে আমার রুমে এই জায়গায় এই যে আমার জামা কাপড় পরে আছে, এখানে হচ্ছে একটা বালিশ পরে আছে, তো এটাই এইভাবে উঠায় রাখলাম। ওই রোবটটা এটা দেখবে, ও দেখে এই জিনিসগুলো হচ্ছে ওর কাছে ডাটা, ও দেখছে যে আমি এই কাজটা কিভাবে করছি, তো এই ডাটাটাও স্টোর করে রাখবে, অ্যান্ড পরে ওই ডাটা এভাবে আমি যত বেশি ওকে শিখাবো ও ওর এক্সপিরিয়েন্স তত বাড়বে। অ্যান্ড এই ডাটা কালেকশনটা বা এই ডাটা প্রসেসিং পুরোটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স দিয়ে। ওকে, যেমন আমি রিসেন্টলি একটা এরকম প্রোগ্রাম করছিলাম, আমি তোমাদেরকে দেখাইতে পারি। যে একটা প্রোগ্রাম হচ্ছে ধরো আমি তো একটা জায়গায় হচ্ছে র্যান্ডমলি কিছু পয়েন্ট দিয়ে দিব। ধরো এরকম র্যান্ডমলি কিছু পয়েন্ট আছে, হ্যাঁ এরকম ধরো 1000টা পয়েন্ট আছে। তো 1000টা পয়েন্ট আছে, তো এখন আমি চাই যে যেমন আমি তো মানুষ, তো আমার এই ইন্টেলিজেন্সটা আছে যে এইখানে যদি আমি একটা মানে এমন একটা দাগ আঁকতে বলি তোমাকে, যে তুমি এখান থেকে এমন একটা দাগ আঁকো যেটা হচ্ছে
এই সবগুলো পয়েন্টের মাঝখান দিয়ে যায়, মানে এমনভাবে যায় যে সবগুলো পয়েন্ট থেকেই মোটামুটি কাছাকাছি থাকে। হ্যাঁ, মানে কোনোটা থেকেই খুব একটা দূরে না। লাইক আমি যদি দাগটা এখানে আঁকি, এটা ডেফিনেটলি এটা বাজে দাগ, রাইট? আমি চাচ্ছি যে ওই পয়েন্টগুলোর কাছে দিয়ে যাক। সো এইটা একটা ভালো, একটা স্ট্রেট লাইন আঁকতে পারি, অথবা ধরো একটা কার্ভও আঁকতে পারি, ঠিক আছে? সো এই জিনিসটা তো আমি চোখে দেখে বুঝতেছি, বাট কম্পিউটার এটা কিভাবে বুঝবে? তো কম্পিউটারকে এটা হচ্ছে শিখাইছি আমি। কিভাবে শিখাইছি? আমি হচ্ছে ওকে অনেকগুলা স্যাম্পল দিছি, মানে স্ট্যাটিস্টিক্সের আইডিয়াটাই হচ্ছে যে আমি অনেকগুলো এক্সাম্পল ক্রিয়েট করব, অ্যান্ড বারবার ওইগুলো দিয়ে দেখাই দিব যে এরকম পয়েন্ট থাকলে আমি এরকম দাগটা আঁকবো, আবার এরকম যদি পয়েন্ট থাকে তাহলে আমি এইভাবে দাগটা আঁকবো, মানে এরকম একটা কার্ভ আঁকবো, ঠিক আছে? তো এরকম অনেকগুলো স্যাম্পল যখন আমি ইনপুট দিছি, ওইগুলো হচ্ছে ওই প্রোগ্রামটার কাছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা। তো ও ওই ডাটাগুলো দেখে ওইগুলো অ্যানালাইজ করে ও শিখে গেছে যে এখন আমি যে কোনো পয়েন্ট দিলেই ও এখন ওইটা তোমার করে দেখাইতে পারবে, ঠিক আছে? আমি ওইটা একটু দেখাই, দাঁড়াও একটু ওয়েট। আচ্ছা, সো এই যে দেখো, আহ, এইখানে হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে ট্রেন্ড। তো আমি এখানে ওকে এই যে র্যান্ডমলি কিছু পয়েন্ট দিয়ে দিছি, অ্যান্ড ও হচ্ছে ওই পয়েন্টগুলোর ভিতর দিয়ে যায় এরকম একটা দাগ বের করছে। ও এটা আগে পারতো না, বাট ও হচ্ছে অনেকগুলো স্যাম্পল দেখে এটা শিখে গেছে যে এটা কিভাবে আঁকবে। ওকে, অ্যান্ড এটা আমি অনেকগুলো পয়েন্ট দিয়েও অ্যাকচুয়ালি করতে পারবো। ধরো 1000টা পয়েন্টও যদি থাকে ওইটা করা পসিবল। ওকে, সো এই এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন। যে এখানে আমি এই যে কয়েকটা পয়েন্ট এঁকে দিছি, এখন ওই প্রোগ্রামটা মানে এই ডাটাগুলো অ্যানালাইজ করে এখানে এই যে পয়েন্টগুলো দেওয়া, ওই পয়েন্টগুলো অ্যানালাইজ করে বের করে ফেলছে যে এখান থেকে কোন লাইনটা আঁকা যায়, অ্যান্ড ওইটা কীরকম হবে, ঠিক আছে? অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি মানে এইগুলোই হচ্ছে মেশিন লার্নিংয়ের কিছু অ্যাপ্লিকেশন। লাইক মানে মেশিনটা শিখছে, আমার কাছ থেকে শিখছে যে এটা কিভাবে করতে হবে, ঠিক আছে? অ্যান্ড মেশিন লার্নিং মানে এখন হচ্ছে সবচেয়ে, বলতে পারো সবচেয়ে হাইপ জিনিসগুলোর একটা। লাইক এই যে এখানে আমি কয়েকটা পয়েন্ট, আমি ধরো পয়েন্ট আরও কয়েকটা চেঞ্জ করেও দিতে পারবো। এখানে হচ্ছে পয়েন্টগুলোর কোঅর্ডিনেট দেওয়া, যে পয়েন্টগুলো কোথায় কোথায়। আমি ধরো আরও কিছু পয়েন্ট এখানে চাইলে অ্যাড করে দিতে পারি। ধরো আমি এরকম একটা পয়েন্ট দিই যে 0.12, আর হইতেছে 0. আর হচ্ছে 10, ঠিক আছে? একটু উইয়ার্ড টাইপের একটা পয়েন্ট দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। 1। সো এখন যদি এইটা আমি এখানে, মানে আমি এখন একটা নতুন পয়েন্ট দিছি, এখনও ওইটা বুঝবে যে এখন কিভাবে লাইনটা আঁকতে হবে। তো দেখো এখন ও লাইনটা এমনভাবে আঁকছে, ও জানে যে এখানে একটা পয়েন্ট অনেক দূরে, সো ও প্রায়োরিটিও দিতে পারে। লাইক ও হচ্ছে এখন দেখছে ম্যাক্সিমাম পয়েন্ট যেহেতু এইখানে, সো ও এইখান দিয়ে আঁকছে। ও কিন্তু এই একটা পয়েন্টের জন্য এতগুলো পয়েন্টের মানে এতগুলো পয়েন্ট থেকে ডেভিয়েট করে নাই। এখন আমি যদি আরও অনেকগুলো পয়েন্ট এখানে দিয়ে দেই, তখন অবভিয়াসলি এটা আবার চেঞ্জ হয়ে যাবে আর কি। সো এইখানে ও হচ্ছে মানে মেইনলি শিখে যে আমি যদি এখন এখানে ধরো 10টা পয়েন্ট দিই এই সেম টাইপের, তখন দেখা যাবে ও এইখান থেকে লাইনটাই মাঝখান দিয়ে আঁকবে আর কি। ওকে, সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সের কিছু অ্যাপ্লিকেশন, যে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইউজ করে একটা মেশিনকে শিখাইতে পারি। কারণ মেশিন তো নিজে থেকে বুঝতে পারবে না যে কি করতে হবে। তো আমি যদি ওকে অনেকগুলো এক্সাম্পল দেখাই যে এই জিনিসটা এইভাবে করতে হয়, ও ওই জিনিসটা থেকে আস্তে আস্তে ওর এক্সপিরিয়েন্সটা ইনক্রিজ করতে পারবে আর কি। আচ্ছা, তো এখন আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখলেই বুঝতে পারবো যে কিভাবে ডাটাগুলো নিয়ে কাজ করা হয়। তো এইখানে যেমন আমরা এই এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল 3। এখানে হিস্টোগ্রাম বলতে একটা জিনিস আছে। তো হিস্টোগ্রাম কি সেটা আমরা দেখব। আবার ফ্রিকোয়েন্সি পলিগন বলতে একটা জিনিস আছে, সেটাও আমরা ট্রাই করে দেখব যে ওইটা কীভাবে ড্র করে। আর এখানে আরও কিছু টার্মিনোলজি আছে, লাইক কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা একটু পরে বুঝতে পারবো। নাম শুনে হয়তো বুঝতেছো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি বোঝায়, বাট একটু পরে এটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, কোথায়? প্রথম দিকে স্ট্যাট একটু টাফ লাগতে পারে বা একটু বোরিংও লাগতে পারে, বাট আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হইলে তখন সহজ হবে। আর এইটার ম্যাথগুলোর একটাই ঝামেলা যে ম্যাথগুলো অনেক বড়, কিন্তু ম্যাথগুলো ক্যালকুলেটরে করে ফেলার একটা ওয়ে আছে। তো ওইটাও আমরা পরে দেখাবো, যে তুমি পরীক্ষার হলে চাইলে ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু তাড়াতাড়ি করে ফেলতে পারবা। আচ্ছা, তো এই কোশ্চেনটাই বলছে যে, আচ্ছা আমি
এটা একটু বড় করে দেখাই। আচ্ছা এখানেই দেখো, এখানে বলছে দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি বা বাংলায় হচ্ছে বাংলায় মনে হয় এটাকে ঘটন সংখ্যা বলে বা কিছু একটা, বাট ফ্রিকোয়েন্সি বলবা সবসময়। তো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কোন জিনিসটা কয়বার হয়েছে বা কোন জিনিসটা কয়বার আছে আর কি। তো এখানে বলছে দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অফ দ্য ওয়েটস অফ 60 স্টুডেন্টস অফ ক্লাস 10 অফ আ স্কুল ইজ গিভেন বিলো। মানে এটা দিয়ে বুঝাইছে যে আমি তোমাকে কিছু ওয়েট রেঞ্জ দিয়ে দিব, অ্যান্ড ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় কয়জন স্টুডেন্ট ওই রেঞ্জের মধ্যে আছে। ওকে, যেমন এইখানে দেখা যাচ্ছে 4650 নিচে ফ্রিকোয়েন্সি লেখা হচ্ছে 5, মানে তোমার ক্লাসে ওই 46 থেকে 50 কেজির মধ্যে হচ্ছে 5 জন আছে। আবার এইখানে লেখা আছে 20, এখানে লেখা আছে 15। সো এখন আমাদেরকে বলছে যে এই যে ডাটাটা তোমাকে দেওয়া, দেখো ডাটাটা এভাবে যদি লেখা থাকে আমরা এখান থেকে খুব একটা ভালো আইডিয়া পাই না, বাট আমি যদি এই ডাটাটাকে সামহাও ভিজুয়ালাইজ করতে পারি তাহলে আমি খুব ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাব যে এই ক্লাসে কোন ওয়েটটা সবচেয়ে বেশি আছে, বা এই ক্লাসে হাইয়েস্ট ওয়েট কত, এই ক্লাসে ম্যাক্সিমাম স্টুডেন্টের ওয়েট কত, তারপর এই ক্লাসে মাঝামাঝি ওয়েটটা কত, এই ক্লাসে অ্যাভারেজ ওয়েটটা কত। এই জিনিসগুলো আমরা একটা মানে সাম সর্ট অফ ডায়াগ্রাম দেখলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। তো সেরকম একটা ডায়াগ্রাম হচ্ছে হিস্টোগ্রাম। ওকে, এটাকে বাংলায় আয়ত লেখ বলে। আমি অ্যাকচুয়ালি বাংলা টার্মগুলো ভুলে গেছি, তো এটা প্রবাবলি আয়ত লেখ, বাট স্টিল একটু বইটা দেখে দেখে নিও, আয়ত লেখ বলে মনে হয়, বা লেখচিত্র আর কি। ওকে, তো এইটা আমরা কিভাবে ড্র করব? তো ড্র করাটা খুবই সোজা। তোমার হচ্ছে জাস্ট এই যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া, সেই ফ্রিকোয়েন্সিগুলো ইউজ করে কিছু রেক্ট্যাঙ্গেল শেপ আঁকতে হবে আর কি। সো এখানে আমাদের এই যে ডাটাটা দেওয়া সেইটা আমরা এই জায়গায় নিয়ে আসি। একটু ওয়েট করো। এই ডাটাটাকে এখন আমরা একটু আমাদের সুবিধা মতো একটু মডিফাই করে নিব। মডিফাই বলতে আমরা একটু লিস্ট করব, অ্যান্ড ওইখানে কোনো ধরনের মডিফিকেশন আনতে চাইলে ওইগুলোও করতে পারবো। দেখো, সো এখানে আমাদের যে তোমার ম্যাথটা ছিল, okay, তো এখানে টেবিলটা হচ্ছে হরাইজন্টালি ড্র করা, বাট আমরা এটাকে ভার্টিক্যালি ড্র করে ফেলবো। তো ভার্টিক্যালি ড্র করলে কি আসে দেখো, আমরা এখানে কয়েকটা কলাম বানাই। একটা কলামে হচ্ছে এই তোমার ইন্টারভালগুলো থাকবে, বা এই তোমার রেঞ্জগুলো থাকবে। আরেকটা কলামে হচ্ছে আমাদের এই ফ্রিকোয়েন্সিগুলো থাকবে। ওকে, আচ্ছা, সো এখন এটা আমরা একটা টেবিলের মতো বানাই। একটা টেবিল আমাদের হচ্ছে টোটাল 5টা, সো টেবিলটা এরকম হইলেই হবে। আর এখানে হচ্ছে ওয়েট। আচ্ছা, এখন একটা জিনিস বলি, যখনই আমাদের রেঞ্জ বেসড কিছু একটা দেওয়া থাকবে তখনই আমরা হচ্ছে এখন একটা পুরো রেঞ্জ নিয়ে কাজ করার থেকে আমরা ওই রেঞ্জটাকে একটা জাস্ট একটা নাম্বার দিয়ে যদি সামহাও রিপ্রেজেন্ট করতে পারি সেটা কিন্তু অনেক ইজিয়ার। তো সবচেয়ে কনভিনিয়েন্ট নাম্বারটা হচ্ছে একটা রেঞ্জে এই যে যে নাম্বারগুলো থাকে 46 to 50, মানে প্রত্যেকটা রেঞ্জে একটা লেফট এন্ড থাকে, একটা রাইট এন্ড থাকে। তো সেই রেঞ্জটার যে মিড ভ্যালু হচ্ছে লেফট এন্ড প্লাস রাইট এন্ড ডিভাইডেড বাই 2। সেই মিড ভ্যালুটা দিয়ে রিপ্রেজেন্ট করা সবচেয়ে সহজ, কারণ ওই মিড ভ্যালুটা দেখলে আমি এইটাও বুঝতে পারবো যে এখানে ইন্টারভালটা কত, আর মিড ভ্যালুটা থাকলে আমাদের জাস্ট একটা নাম্বার নিয়ে ডিল করতে হচ্ছে ইনস্টেড অফ 2। সো এখানে আমরা আরেকটা কলাম বানাইলাম, এটা হচ্ছে মিড ভ্যালুর জন্য। অ্যান্ড এরপর আমরা হচ্ছে এখানে এই যে এইখানে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, সো আমরা টেবিলটা একটু আচ্ছা এরকমই থাকুক। সো ফার্স্টে হচ্ছে হেডিং, তারপর আমাদের 5টা ঘর, 5টা রো বানাতে হবে 5টা রেঞ্জের জন্য। আচ্ছা, সো এই রোতে আমরা বসাচ্ছি হচ্ছে ওয়েট রেঞ্জ আর ওয়েট ইন্টারভাল। আর এইখানে আমরা বসাচ্ছি হচ্ছে মিড ভ্যালু, আর এখানে আমরা বসাচ্ছি ফ্রিকোয়েন্সি।
সো সরি, আমার শেয়ারটা অফ হয়ে গেছিল। হ্যাঁ, তো ওয়েট রেঞ্জগুলো যদি লিখি তাহলে এখানে ওয়েটগুলো হচ্ছে 4650, তারপর হচ্ছে 5155, তারপর হচ্ছে 5660, তারপর হচ্ছে 6165, আর হচ্ছে 6670। তো মিড ভ্যালুগুলো কত? মিড ভ্যালুগুলো হচ্ছে জাস্ট এই দুইটার সাম ডিভাইডেড বাই 2। সো 46 আর 50 এই দুইটা মিড ভ্যালু হচ্ছে 48, তারপরেরটা হচ্ছে 53, তারপরেরটা দেখো 5 করে ইনক্রিজ হচ্ছে প্রত্যেকবার, 58, তারপর হচ্ছে 63 অ্যান্ড 68। সো আমরা মিড ভ্যালুগুলো লিখলাম অ্যান্ড ফ্রিকোয়েন্সিগুলো লিখি। ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে 5 10, 5 10 20 15 10। আচ্ছা, তো এখন এই টেবিলটা আমাদের বানাতে হয়েছে কেন? কারণ আমরা এখান থেকে হচ্ছে ডায়াগ্রাম ড্র করতে চাই। একটা হচ্ছে হিস্টোগ্রাম আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন আঁকাটা বেশি সোজা, বাট আমরা হচ্ছে আগে হিস্টোগ্রামটা দেখি। ওকে, তো এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের হিস্টোগ্রামটা কিভাবে আঁকে? হিস্টোগ্রাম হচ্ছে যেটা বললাম যে কিছু রেক্ট্যাঙ্গেল আঁকতে হয়। তো হিস্টোগ্রাম ইউজুয়ালি দেখতে এরকম। ওকে, তোমরা অনেক ডাটারই এরকম হিস্টোগ্রাম দেখছো, ইউজুয়ালি ক্রিকেট খেলায় এগুলো বেশি দেখা যায়, যে এরকম এক একটা তোমার মানে কে কত রান করছে সেইগুলোর একটা লিস্ট। তো এই ডায়াগ্রামটা কেন দেখানো হয়? তুমি চিন্তা করো, টিভিতে যদি তোমাকে নাম্বার দেখাইতো এই ব্যাটসম্যান এত রান, এই ব্যাটসম্যান এত রান, তুমি কিন্তু এই জিনিসটা খুব একটা প্রসেস করতে পারতো না। বা এই ওভারে এত রান হয়েছে, এই ওভারে এত রান হয়েছে, ওইটা লেখা থাকলে কিন্তু যে কেউ এটা খুব কম প্রসেস করতে পারে। বাট তুমি যদি একটা ডায়াগ্রাম দেখো বা একটা ছবি দেখো, তখন ওইটা তোমার মাথায় খুব ইজিলি ক্যাচ করা যায়। ওকে, ওইখান থেকে ইজিলি আইডিয়া পাওয়া যায় যে এখানে রানগুলো কীরকম হয়েছে এক একটা ওভারে, কোন ওভারে বেশি হয়েছে, কোনটায় কম হয়েছে। আচ্ছা, সো আমরা এখন এরকম একটা ডায়াগ্রাম ড্র করব এই ভ্যালুগুলো ইউজ করে। তো আইডিয়াটা হচ্ছে যে আমরা এখানে এই যে মিড ভ্যালু যেগুলো আছে, তো এই মিড ভ্যালুটা আমাদের হিস্টোগ্রামে খুব একটা হেল্প করবে না, এটা আমরা মেইনলি ফ্রিকোয়েন্সি পলিগনে ইউজ করব। আর এখানে এই যে রেঞ্জগুলো আছে, এখন রেঞ্জগুলো একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে 46 থেকে 50। ওকে, ধরো এই জায়গাটা হচ্ছে 46, এটা হচ্ছে 46, এই হচ্ছে 50, বাট এর পরের নাম্বারটা হচ্ছে 51 থেকে 55। তো আমি যদি এখানে রেক্ট্যাঙ্গেলগুলো আঁকি, রেক্ট্যাঙ্গেলগুলোর তোমার হাইট হবে হচ্ছে এই ফ্রিকোয়েন্সির সমান। তখন দেখো রেক্ট্যাঙ্গেলগুলো কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা ক্রিয়েট করবে, সো ওইটা দেখতে অ্যাকচুয়ালি বাজে দেখায়। তো এর জন্য আইডিয়া হচ্ছে যে আমরা এই যে ওয়েট যেগুলো দেওয়া আছে বা এই যে ইন্টারভাল যেগুলো দেওয়া আছে সেইগুলো থেকে হচ্ছে সেগুলোকে হচ্ছে কন্টিনিউয়াস বানাবো। তো কন্টিনিউয়াস মানে হচ্ছে মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। তো সেটা করা যায়, দেখো কিভাবে, দেখো 50 আর 51। তো এক কাজ করি, 50কে 0.5 বাড়াই দিই আর 51কে 0.5 কমাই দিই। ওকে, এটা তোমাদের টেবিলে লিখতে হবে না, তোমরা জাস্ট একটু দেখে রাখো। তারপর 55 আর 56 এটাকে এভাবে চেঞ্জ করা যায়, এটা 55 দিয়ে লিখি আর এটাকেও 55 দিয়ে লিখি, কারণ 56 থেকে একটু 0.5 কমাই দিছি, তাতে আমার খুব একটা সমস্যা হবে না। আর এখানে আরও সমস্যা হবে না, কারণ তোমার এখানে তোমার আমরা ধরে নিছি যে সব ওয়েটগুলো হচ্ছে ইউজুয়াল মানে ইন্টিজার নাম্বার আর কি। সো মানে এখানে ইন্টারভালের প্রত্যেকটা ওয়েটই হচ্ছে ইন্টিজার নাম্বার, 46 থেকে 50, 51 থেকে 55 এরকম। আচ্ছা, তারপর এটাকে আমরা 60.5 বানাইলাম, মানে এটাকে 0.5 বাড়াইলাম আর এটাকে 0.5 কমাইলাম। তো সবগুলো ডাটাই যদি এভাবে চেঞ্জ করে ফেলি, তখন আমাদের সব ডাটাগুলা তোমার মানে কন্টিনিউয়াস হয়ে যাবে, কোনো গ্যাপ থাকবে না আর কি। এটা 70.5। আর এইখানে 46টা এটা তো চেঞ্জ করে নেই, এটাও চেঞ্জ করতে হবে, 45.5 করে দিই। সো আমরা একটা কমন কাজ করছি যে সবার লেফট হ্যান্ড 0.5 কমাই দিচ্ছে আর রাইট হ্যান্ড 0.5 বাড়াই দিচ্ছে। ওকে, তাহলে আমার এই ডায়াগ্রামটা দেখতে বেটার হবে আর কি। সো ডায়াগ্রামটা কিভাবে আঁকবা দেখো, এই টেবিলটা আমাদের লাগবে।
টেবিলটা লাগবে অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকবো, যেভাবে নর্মাল কোঅর্ডিনেটের গ্রাফ আঁকি সেরকম। তো এই হচ্ছে গ্রাফ। এটা পরীক্ষায় যখন আসে তখন গ্রাফ পেপারে করতে হয়, তো এর জন্য স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন অনেকে অ্যান্সার করতে চায় না, কিন্তু এখানে কোনো অপশন নাই, করতেই হবে আর কি, কারণ এটা একটা থাকে, একটাই অ্যান্সার করতে হয়। আচ্ছা, সো এখানে আমরা একটা গ্রাফ আঁকবো এরকম, দেখো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস, আর এইদিকে হচ্ছে আমাদের ইন্টারভাল অ্যাক্সিস বা ওয়েট অ্যাক্সিস। আইডিয়া হচ্ছে যে আমরা এই তোমার এই যে ইন্টারভালগুলো এখানে লিখছি বা রেঞ্জগুলো লিখছি সেগুলোকে গ্রাফে এখানে আঁকবো। তো এখন 45.5 তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, তো মোটামুটি তুমি এইখান থেকে স্টার্ট করো। তো এটা হচ্ছে 45.5, এটা হচ্ছে 50.5, মানে 5 ডিফারেন্স হচ্ছে কত এখানে 5 করে। তো 50.5, তারপর হচ্ছে 55.5, 60.5, 65.5, 70.5, সো এই কয়টি 45, 50, 55, 60, 65, 70। ওকে, এখন আমাদের এখানে কিছু রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। রেক্ট্যাঙ্গেলগুলোর হাইট হবে হচ্ছে ফ্রিকোয়েন্সির মতো। তো ধরো এইটা হচ্ছে 5 হাইট, এটা হচ্ছে হাইট 5। আচ্ছা, সো এটা আঁকছি কোথায়? ওইটা আঁকছি হচ্ছে 45.5 আর 50.5 এর মাঝখানে, মানে এইটা হচ্ছে ওই রেক্ট্যাঙ্গেলটার উইথ। আর দেন এর পরের রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে 10, সো এটা ডাবল সাইজ। অ্যান্ড এখানে সুবিধা হয়েছে যে আমরা ইন্টারভালগুলো নিজেদের মতো করে একটু চেঞ্জ করে নেওয়াতে আমরা এখন এটা একদম মানে কন্টিনিউয়াসলি আঁকতে পারতেছি, মানে মাঝখানে কোথাও ফাঁকা ক্রিয়েট হচ্ছে না। ওকে, সো এটা হচ্ছে পরেরটা। তারপরেরটা 20, সো এটা আরো ডাবল। সো এটা এখানে নিয়ে আসি, তোমরা রাফলি আঁকো জাস্ট। আর তারপর হচ্ছে 15, 15 হচ্ছে এটার 1.5 টাইমস এখানে। আর এরপর হচ্ছে 10, সো এটা, সো 10 এইটার সমান এখানে আবার এটা। সো এইটাই হচ্ছে আমাদের গিভেন ডাটাটার হিস্টোগ্রাম। ওকে, অ্যান্ড আমরা এখানে তোমার ইয়া করব, লেবেলিং করব যে এটা হচ্ছে তোমার 10, সরি 5, এটা হচ্ছে 5, এটা 10, এটা হচ্ছে 15, 20। আর এখানে আমরা নিচেও লেবেলিং করব, নিচে লেবেলিং করলে আসবে 45.5 এটা, তারপর এটা হচ্ছে 50.5, এটা হচ্ছে 55.5, এটা 60.5, এটা হচ্ছে 65.5, আর এটা হচ্ছে 70.5। ওকে, সো এই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম আঁকা খুবই সহজ। তোমার একটা সেট এরকম ডাটা সেট যদি দেওয়া থাকে, সেই ডাটা সেট থেকে তুমি ইন্টারভালগুলোকে ফার্স্টে কন্টিনিউয়াস বানাই নিবা, আর দেন হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিগুলো প্লট করবা। ঠিক আছে, তো এটা আঁকতে বেশ টাইম লাগে, স্কেল ধরে ধরে আঁকতে হয়, তো একটু বাসায় প্র্যাকটিস করলে পরীক্ষার হলে তাড়াতাড়ি আঁকতে পারবা। আর গ্রাফ পেপারে আঁকতে হয়, তো আমার আমি পার্সোনালি মানে আমি যখন গ্রাফ পেপারে আঁকতে যাই আমার মাথা ঘোরায়। তোমাদের সাথে এটা হয় কিনা জানি না, বাট গ্রাফ পেপারে এত ইয়া অবস্থায় থাকে আমি ওইটার দিকে তাকাইলে আমার মাথা ঘুরে যায়। সো আমি অলওয়েজ প্রেফার করি মানে কিছু গ্রাফ পেপার আছে দেখবা যে দাগগুলো অনেক কম, মানে কম দাগ দিয়ে আঁকা, একটু খুঁজলে পাওয়া যায়, বা দাগগুলো অতটা মানে কালারগুলো অনেক কিছুটা ফেডেড আর কি, সো ওইগুলো কেনার ট্রাই করো, বা ওইগুলাই করাটা ইজিয়ার অনেক। বাট নর্মাল যে গ্রাফ পেপারগুলো পাওয়া যায় যে রেড কালারের, দেখা যায় মাথা ঘুরায় যায়, কোনটা কোন জায়গায় বোঝা যায় না। আচ্ছা, আর এইখানে একটা তোমার এরকম দাগ দিয়ে দিতে হয়, এটাকে আমাদের স্যাররা ভাঙাচোরা লাইন বলতো, মানে এটা দিয়ে বোঝায় যে এইদিকে ডাটাগুলো, এইখানের নাম্বারগুলো আমাদের দরকার নেই। সো আমি ইচ্ছা করে গ্রাফটা এইখান থেকেই 45.5 ধরে শুরু করলাম।
ওকে, সো এটা হচ্ছে হিস্টোগ্রাম। এখন দেখো হিস্টোগ্রামটা আমাদের কি বোঝাচ্ছে, এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এখানে ম্যাক্সিমামটা হচ্ছে এই যে এই বারটা, তাই না? এইটা থেকে বোঝা যায় যে ম্যাক্সিমাম ওয়েট মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে যে কোনো ওয়েটের, সেটা হচ্ছে 20। অ্যান্ড সেটা কাদের আছে, সেটা আছে হচ্ছে 55.5 থেকে 60.5, মানে অরিজিনালভাবে বললে 56 থেকে যাদের 60 পর্যন্ত ছিল তাদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। সো আমরা এখান থেকে দেখো বুঝতে পারতেছি কোন ওয়েটটা মানে কোন রেঞ্জের ওয়েটটা সবচেয়ে বেশি অ্যামাউন্টে আছে, কোন ওয়েটটা সবচেয়ে কম অ্যামাউন্টে আছে সেটাও জানতে পারি। আবার মাঝামাঝি ওয়েটটা কত, মাঝামাঝি ওয়েটটা হচ্ছে 10। ওকে, সো অনেক ধরনের আইডিয়া আমরা একটা হিস্টোগ্রাম থেকে পেতে পারি। So, এগুলো তোমরা সামনে আরও দেখবা, বাট আপাতত আমরা দেখতেছি যে কীভাবে হিস্টোগ্রাম ড্র করা যায়। তো এখন আসি ফ্রিকোয়েন্সি পলিগন। তো ফ্রিকোয়েন্সি পলিগনের আইডিয়াটা খুব সোজা। এটা হচ্ছে জাস্ট এই যে মিড ভ্যালু আর এই ফ্রিকোয়েন্সি, এই দুইটা জিনিস লাগবে। তো এক একটা মিড ভ্যালুতে এক একটা ফ্রিকোয়েন্সির পয়েন্টটা প্লট করে ওইগুলো দিয়ে একটা পলিগন আঁকতে হয় বা একটা বহুভুজ আঁকতে হয়। এটাও খুব সহজ। তো এটা দেখো এখন একটা ফ্রিকোয়েন্সি পলিগন। আচ্ছা সরি, সো এই টেবিলটা লাগবে। অ্যান্ড এই টেবিলটা থেকে আমরা হচ্ছে জাস্ট তোমার মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সি এই দুইটা জিনিসই লাগবে, বাকি জিনিসগুলো লাগে না। ওকে, সো এইটার মানে ফ্রিকোয়েন্সি পলিগন বা বাংলায় বলা হয় হচ্ছে বাংলায় কি বলে আমার ঠিক মনে নাই, এটাকে কি একটা বহুভুজ জানি বলে, একটু দেখো বই থেকে, বাট মানে যারা বাংলা ভার্সনে আসো, বাট আমি এখানে হচ্ছে এটা এঁকে দেখাই। সো ফ্রিকোয়েন্সি পলিগন আকার ওয়েটা হচ্ছে যে তুমি জাস্ট প্রত্যেকটা মিড ভ্যালু নিবা। তো মিড ভ্যালু এখানে দেখা যাচ্ছে হচ্ছে 48 আছে। ওকে, সো 48 পয়েন্টটা এখানে 48 তো মানে ডিরেক্ট 48 না এঁকে ভালো হয় হচ্ছে যে তুমি এর আগে যেভাবে করছো ওইভাবেই করো। তো এখানে এই যে 45.5, 50.5, তারপর এখানে হচ্ছে 55.5, 60.5, 65.5 আর 70.5, এটা আঁকলা। এখানে চাইলে তুমি অরিজিনাল ইন্টারভালটাও আঁকতে পারো, অরিজিনালটা আঁকাটাই বেটার আমার মতে। সো এখানে আমি ধরো অরিজিনালি আঁকলাম, যেটা হচ্ছে 46, ও না, অরিজিনালি আঁকলে তো ফাঁকা জায়গা ক্রিয়েট হবে, সরি। এটা হচ্ছে 45.5, এটা হচ্ছে 50.5, এটা হচ্ছে 55.5, এটা 60.5, তারপর 65.5, 65.5 আর হচ্ছে 70.5। সো এই হচ্ছে আমাদের ইন্টারভ্যালগুলো আঁকলাম। এখন মিড ভ্যালু আমরা কিন্তু জানি, মিড ভ্যালুগুলো হচ্ছে ঠিক মাঝখানে, এই যে এই জায়গাগুলো হচ্ছে মিড ভ্যালু। সো তোমার যেটা করতে হবে, মিড ভ্যালুতে গিয়ে জাস্ট ওই ফ্রিকোয়েন্সি বরাবর একটা পয়েন্ট আঁকতে হবে। সো এখান থেকে তুমি 5 ঘর উপরে উঠে একটা পয়েন্ট আঁকো, তারপর এখানে তুমি 10 ঘর উপরে একটা পয়েন্ট আঁকো, মানে একটা কোঅর্ডিনেট আঁকো। তারপর এখানে তুমি 20 ঘর উপরে একটা পয়েন্ট আঁকো। আর এখানে হচ্ছে 15, এখানে পয়েন্ট আঁকতে হবে। আর এখানে হচ্ছে 10। তো এখন এই পয়েন্টগুলো যদি আমি কানেক্ট করে দেই, তো এই পয়েন্টগুলো কানেক্ট করলাম, এখানে এটা কানেক্ট, তারপর এটা কানেক্ট, তারপর এটা কানেক্ট, আর এটা কানেক্ট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি পলিগন। এখন ফ্রিকোয়েন্সি এটা এখনো পলিগন হয় না, এটা জাস্ট একটা মানে সেট অফ পয়েন্টের ভিতর দিয়ে আমরা কয়েকটা লাইন আঁকছি। তো পলিগনটা আঁকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পয়েন্টগুলোকে ফার্দার দুইটা টার্মিনাল পয়েন্টের সাথে অ্যাড করে দিতে হবে। সো সেই দুইটা টার্মিনাল পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে এই যে 45.5 এর সাথে কানেক্ট করে দিবা, এখানে
এটা কানেক্ট করো, আর এইখানে আরেকটা আছে, এটাও কানেক্ট করতে হবে, তো এখানে কানেক্ট করে দাও। সো এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগনের আইডিয়াটা হচ্ছে যে জাস্ট এক একটা মিড ভ্যালুতে গিয়ে তুমি এক একটা পয়েন্টকে কানেক্ট করবা, মানে ফ্রিকোয়েন্সি অনুযায়ী হাইটে পয়েন্ট আঁকবা, তারপর ওইগুলা কানেক্ট করে একটা পলিগন ড্র করবা। সো কার কি কোনো কোশ্চেন আছে ফ্রিকোয়েন্সি পলিগন আর হিস্টোগ্রাম নিয়ে? এখন দুইটা অ্যাকচুয়ালি দুই ধরনের পারপাস সার্ভ করে। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা চাইলে ফ্রিকোয়েন্সি পলিগন একটা হিস্টোগ্রামের উপরেও এঁকে দিতে পারি। তো সেটা করা যায় এভাবে যে তুমি জাস্ট এই যে প্রত্যেকটা হিস্টোগ্রামের উপরে মাথায় যে যে সাইডটা আছে সেটাতে তুমি হচ্ছে এরকম মিড পয়েন্টগুলো এঁকে দিবা, আর এই দুইটা টার্মিনাল পয়েন্ট নিবা, দেন তুমি এগুলা কানেক্ট করে দিবা। সো এইখানে এই যে হিস্টোগ্রামটার উপরেই আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করছি। সো এখানে আমরা মানে দেখলাম যে কিভাবে একটা গিভেন ডাটা সেটকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি দুইটা ওয়েতে, একটা হচ্ছে হিস্টোগ্রাম আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। দুইটারই দুই ধরনের ইউজ আছে আর কি। আবার অনেক সময় শুধু ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে বললে এইভাবে আঁকতে পারো। এটা দেখেও বোঝা যায় যে কোন ভ্যালুটা বেশি আছে, কোন জায়গায় চেঞ্জটা কেমন। যেমন এইখানে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ দেখা যাচ্ছে, মানে কোথায় চেঞ্জটা খুব স্টিপ, কোথায় চেঞ্জটা আবার মানে কোথায় এটা ডিক্রিজিং কোন ইন্টারভালে। তো সবগুলারই অ্যাকচুয়ালি কিছু না কিছু ইউজ কেস আছে। ওকে, আচ্ছা এখন একটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির বাংলাটাও আমার মনে নাই। ও এটা হ্যাঁ বাংলাটা মনে আছে, এটা হচ্ছে এখানে লেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটার বাংলা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আর হচ্ছে বাংলা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আইডিয়াটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ধরো আমাদের আগের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটারই আমরা যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে চাই, সেটা কিভাবে করব? সো আমরা আগের পেজটাতে আসি, যে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে। তো আমি একটু এইখানেই দেখাই দিই, ঠিক আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেখলেই বুঝতে পারবো যে এটা কিভাবে বের করে। তো এখানে আসো, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ কথাটা মানে হচ্ছে সব, মানে কিউমুলেটিভ মানে হচ্ছে যে যোগ করতে করতে আসা, ওকে, বা মানে তোমার অ্যাড করতে করতে আসা, ঠিক আছে? সো এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার আইডিয়া হচ্ছে যে তুমি প্রত্যেকবার আগেরটা অ্যাড করে আসবে আর কি। সো একদম শুরুতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 5, তারপরের বার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 প্লাস 5 15, তারপরেরটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 প্লাস 15 35, তারপরেরটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 15 প্লাস 35 which is 50, আর তারপরে হচ্ছে 10 প্লাস 50 which is 60। মানে প্রত্যেকবার প্রথমটার ক্ষেত্রে রো বরাবর লিখে দিবা, আর তারপরের বার প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড করে লিখবা।
মানে এইভাবে আঁকি, দাঁড়াও আমি এইভাবে একটা অ্যারো দিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। দেখো এই যে প্রত্যেকবার 50, এই যে 35 50 অ্যাড করলাম, 50 বসালাম, 50 10 অ্যাড করলাম, 60 বসালাম। সো এটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আইডিয়া। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তুমি ঠিকঠাকভাবে করছো কিনা সেটা বোঝার ওয়ে হচ্ছে একদম লাস্টে তোমার টোটাল ফ্রিকোয়েন্সি আসে কিনা, টোটাল ফ্রিকোয়েন্সি। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায় ইউজ হয় এটা আমরা দেখব, এটা আমরা যখন মোড বের করব, মোড বের করা যখন শিখবো তখন দেখাবো যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ কেসটা কোথায়। আর যখন আমরা হচ্ছে মিডিয়ান বের করব তখনও আমাদের এটা লাগবে। বাট এখন এই ম্যাথে অ্যাকচুয়ালি কোথাও কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের তেমন একটা লাগতেছে না, বাট টার্মিনোলজিটা আমাদের জানতে হবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জিনিসটা কি বা ক্রমযোজিত গণসংখ্যাটা কি। ওকে, আচ্ছা, তো আমি এখানে একটা ডাটা সেট লিখি, তোমরা হচ্ছে চ্যাটে ওইটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লিখবা, ঠিক আছে? মানে একটা এক্সাম্পল আর কি। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে, আচ্ছা এটা তোমরা একটু চ্যাটে লিখবা যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, আমি এরপর দেখাবো যে এটা তোমার মানে এটার ইউজ কেসটা কোথায়, মানে এটা কিভাবে ইউজ করা যায়। আচ্ছা, সো সাপোজ একটা এক্সাম্পল আছে এরকম যে তোমাদের ক্লাসে একটা এক্সাম নিলাম, তো সেই এক্সামটায় ধরো আহ, তোমার টোটাল মার্কস হচ্ছে 50। সো আমরা মার্কসটাকে কিছু ইন্টারভালে ডিভাইড করলাম, সো এটা হচ্ছে মার্কস ইন্টারভাল। এখন মার্কসের ইন্টারভালগুলো হচ্ছে এরকম, তোমার ফার্স্টে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যারা পাইছে, তারপর 11 থেকে 20-এর মধ্যে যারা পাইছে, 21 থেকে 30-এর মধ্যে যারা পাইছে, তারপর হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে যারা পাইছে, আর 41 থেকে 50-এর মধ্যে যারা পাইছে। আর এখানে আছে হচ্ছে কোন ইন্টারভালের ফ্রিকোয়েন্সি কত, মানে কে এই কোন ইন্টারভালে কয়জন আছে। ওকে, তো ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে 8, 12, 15, 18, 7। সো তোমরা একটু চ্যাট বক্সে লেখো যে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কত। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 60 না তো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো একটা সিরিজ। ওকে, তুমি তো টোটাল ফ্রিকোয়েন্সি লিখছো। কমা দিয়ে লেখো যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে এখানে। হ্যাঁ, সবার অ্যান্সারই হয়েছে, ভেরি গুড। 820, 35, তারপর হচ্ছে 53 আর হচ্ছে 60। হ্যাঁ, রুবাইয়ারটাও হয়েছে, গুড। সেই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করে একটা গ্রাফ আঁকা যায় যেটাকে বলে অজিভ কার্ভ। ওকে, অজিভ কার্ভ বা অজিভ কার্ভের বাংলা হচ্ছে অজিভ রেখা। তো অজিভ কার্ভের আইডিয়াটা হচ্ছে যে এই যে তোমার ইন্টারভালগুলো দেখতেছো, এই ইন্টারভালগুলোর মানে এই ইন্টারভালগুলোর হচ্ছে যে মানে এই প্রত্যেকটা ইন্টারভালের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আসছে, সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো আমরা যদি একটা গ্রাফে প্লট করি, হ্যাঁ, দেন প্রত্যেকটাকে যদি লাইন দিয়ে কানেক্ট করে দেই, তখন একটা তোমার কার্ভ আসে, সেই কার্ভটাকে বলা হয় হচ্ছে অজিভ কার্ভ, অজিভ রেখা।
আচ্ছা, সো এটা দেখাই, এটার যদি অজিভ কার্ভ আঁকি, তো অজিভ কার্ভটা দেখতে এরকম হবে যে এখানে মানে অজিভ কার্ভ আঁকার রুল হচ্ছে যে প্রত্যেকটা যে হাইয়েস্ট যে মানে প্রত্যেকটা ইন্টারভ্যালের যে এই হাইয়েস্ট যে ভ্যালুটা সেটার বরাবর রাখতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে 10, তো এখানে 10 আঁকো এক জায়গায় 10, তো 10 এর সোজাসুজি আঁকতে হবে 8, তারপর এরপর হচ্ছে 20, 20 সোজাসুজি আঁকতে হবে হচ্ছে 20, তারপর হচ্ছে 30, 30 সোজাসুজি আঁকতে হবে হচ্ছে 35, 30, 35 এখানে, তারপর হচ্ছে 40 সোজাসুজি আঁকতে হবে 53, আর এরপর হচ্ছে 50 সোজাসুজি আঁকবো 60 এখানে কোথাও। সো এরপর আর জিরো মানে এখানে 1 এর সোজাসুজি আঁকতে হবে হচ্ছে 0, মানে একদম এই যে ভ্যালুটা সেটা 1 এর সোজাসুজি আঁকতে হবে 0। তো এখন এই তোমার জাস্ট এই পয়েন্টগুলো কানেক্ট করতে হবে লাইন দিয়ে। সো লাইন দিয়ে কানেক্ট করি, এটাকেই বলে অজিভ কার্ভ। এটা নিয়ে আমরা নেক্সট দিন আরো ডিসকাস করব যে এটা দেখে কি বোঝা যায়। তোমরা একটু চিন্তা করো যে অজিভ কার্ভ দিয়ে তোমার কি লাভটা হইতে পারে। আর আজকে যা যা দেখালাম খুবই সহজ, জাস্ট হিস্টোগ্রাম কিভাবে আঁকে, ফ্রিকোয়েন্সি পলিগন কিভাবে আঁকে, আর নেক্সট দিন আমরা এই স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবলগুলো নিয়ে আস্তে আস্তে ডিসকাস করা শুরু করব যে আহ, এই ভ্যারিয়েবলগুলোকে একসাথে সেন্ট্রাল টেন্ডেন্সি বলে, আর এগুলা কোনটা কি মিন করে, কোনটার ফর্মুলা কি ইটসেট্রা। এই মিন বের করার আবার দুইটা ওয়ে আছে, সেগুলো দেখবো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আজকে জেনারেল ম্যাথ এই পর্যন্তই থাকুক।